শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের ব্যাপক খেয়াল করে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার 500 থেকে শুরু হলে 1000, এখন শুনতে পাচ্ছি 2000 হবে। কিন্তু সেই মন্ত্রিসভার একজন মন্ত্রী, আমাদের কলকাতার মেয়র যে চেয়ারে কলকাতার বিশিষ্ট বিশিষ্ট মানুষরা বসেছিল, সেই চেয়ারে উনি কিন্তু বর্তমান হোল্ড করছেন। তিনি সন্দেশখালী রেখা পাত্রকে নিয়ে তিনি আপত্তিকর মন্তব্য করেন। আমাদের রাজ্যের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী এ নিয়ে বিবৃতি কেন দিল না এখনো পর্যন্ত? এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্ট বিশিষ্ট অ্যাডভোকেট সমীপ বাগচি মহাশয়। মন্ত্রী যে মহিলাদের খেয়াল করেন এটা আপনি বলছেন, সেটা হচ্ছে ক্ষেত্র বিশেষে। ওনার দল যারা করে, ওনার সঙ্গে যারা থাকে, যারা ওনার হ্যাঁতে হ্যাঁ নাতে না বলে, সেটা উনি করেন। আর আপনি যে কথাটা বলছেন ভাতা, ওটা হচ্ছে পাইয়ে দেওয়ার রাজনীতি। ওইটা দিয়ে ওনার ভোট তুলতে সুবিধা হয়। এমনও জায়গা আছে 3 মাস 4 মাস ধরে ভাতা বন্ধ, জাস্ট ভোটের মুখে ভাতাটা ছেড়ে ভোট তোলার কাজও হয়েছে। সেটা লোকসভা ভোটের আগেও হয়েছে, আমার কাছে তার প্রমাণও রয়েছে। আবাস যোজনায় ও এরকম ঘটনা যে ভোটের মুখে কয়েকজনকে বাড়ি টাড়ি দিয়ে সেখান থেকে ভোটগুলো ওনারা তুলে এনেছেন। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে সত্যি লজ্জার বিষয়, কলকাতার মেয়র, যে মেয়রের চেয়ারে একদিন দেশপ্রেমিক সুভাষচন্দ্র বসু বসেছিলেন, সেই মেয়রের চেয়ারে ফিরহাদ হাকিমের মতন একজন ব্যক্তিত্ব তিনি বসেছেন, যিনি কয়েকদিন আগে জাতিগত দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিলেন এবং হিন্দু মুসলমানের মধ্যে বাজে কমেন্ট করেছিলেন। পরবর্তীকালে তিনি ক্ষমা চান। আজকে আবার দেখা গেল কয়েকদিন আগে তিনি রেখা পাত্রকে নিয়ে সেখানে তিনি একটা বাজে শব্দ ব্যবহার করেছেন। আসল ব্যাপারটা হচ্ছে ওনাদের দলের যা এখন অবস্থা, তাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে অন্যকে এরকম আজে বাজে কথা না বললে মানুষ আর দাম দিচ্ছে না। এবং মুখ্যমন্ত্রীও তো ধর্ষণের ঘটনাকে ছোট ঘটনা, তাহলে ধর্ষণে সেখানে তো মহিলারাই ইনভলভ থাকেন, সেই ঘটনাকে ছোট ঘটনা, ভুল করে ফেলেছে, এর আগে বহু কিছু বলেছেন। মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নেবেন? মুখ্যমন্ত্রী এখন কোনো পদক্ষেপ নিতে পারবেন না, কারণ তিনি জানেন যে ফিরহাদ হাকিম একজন কাণ্ডারি এবং সংখ্যালঘু ভোট ফিরহাদ হাকিমের হাতে অনেক কিছুই নির্ভর করে। এক, দ্বিতীয় হচ্ছে যে এই ফিরহাদ হাকিম এর আগেও এরকম আজে বাজে প্রচুর মন্তব্য করেছেন। আচ্ছা আমি বলি, এই ফিরহাদ হাকিম, তার মেয়ে রয়েছে, তার বাড়িতে তার ওয়াইফ রয়েছে, তার ছেলের বউ, তারাও তো মহিলা। তিনি কি তাদের বাড়ির লোকজন মহিলাদের সাথে এরকম ভাষাতেই কথা বলেন? এটা আমার জানতে ইচ্ছা করে। আরেকটি বড় ব্যাপার আমি বলতে চাই, যে এই রেখাপাত্রের ওপরে বিশেষভাবে রেখাপাত করার কারণ হচ্ছে যে এই রেখাপাত্রের জন্য প্রধানমন্ত্রী প্রচারে এসেছিলেন। সুতরাং এই রেখাপাত্রকে যদি হিট করা যায়, এটা তৃণমূলের টিআরপি বাড়াবে। সেই জন্যই আজকে এই রেখাপাত্রর বিরুদ্ধে ধরনের কথাবার্তাগুলো বলা হচ্ছে, এগুলো ইন্টেনশনাল। আর একটা বড় ব্যাপার হলো, দেখা গেল মিঠুন চক্রবর্তীও কমিউনাল কথা কিছু বলেছেন, আমি সেটাকে সমর্থন করি না। তার নামে এফআইআর হলো পুলিশ যাওয়ার সাথে সাথে, পুলিশে থানায় যাওয়ার সাথে সাথে। অথচ এই দেখা গেল যে যখন সঞ্জয় পয়রা, উনি একজন বিজেপির সমর্থক, তিনি যখন গেলেন থানায় এই এর নামে এফআইআর করতে, ফিরহাদের নামে এফআইআর করতে, ফিরহাদ হাকিমের নামে, পুলিশ কিন্তু এফআইআর নিল না। সুতরাং বলা যেতে পারে কতটা পদলেহন নেতাদের করে চলে এই রাজ্যের পুলিশ, যে সেখানে কলকাতার মেয়র সম্বন্ধে কোনো এফআইআর বা কোনো অভিযোগ পুলিশ নিতে অস্বীকার করে। পরে মেলের মাধ্যমে যদিও এফআইআর হয়েছে এবং শোনা যাচ্ছে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিতভাবে এই ক্যালকাটা হাইকোর্টে মামলাও ফাইল করেছে এই বিষয়ে, কারণ এটা মহিলাদের চূড়ান্ত অসম্মান। আমি লজ্জিত যে রাজ্যে মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে তারই একজন মন্ত্রী, কলকাতার মেয়র, তিনি একজন বিরোধী দলের দলনেত্রী বলা যেতে পারে, বা বিরোধী দলের একজন কর্মী, তাকে এই ধরনের ভাষায়
সম্বোধন করছেন। কোন রাজ্যে আমরা বাস করছি ভেবে দেখার জন্য সবার কাছেই অনুরোধ রাখবো। রাজ্যের বিরোধী দলনেতা এই প্রসঙ্গে বললেন যে সনাতনীরা তৃণমূলকে আর ভোট দেবেন না, কি বলবেন? হ্যাঁ দেখুন, উনি তো বলতেই পারেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে যা পরিস্থিতি যাচ্ছে, ফিরহাদ হাকিম যেভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তাতে হয়তো হয়তো হিন্দুরা অন্য কথা ভাবতেও পারে। কারণ কয়েকদিন আগেই তিনি কিন্তু মানে খুব গ্ল্যাডলি তিনি কিন্তু ওই একটা মৌলানাদের যে একটা অনুষ্ঠান ছিল সেখানে তিনি বলেছিলেন, এবং আমি আজও বলছি, এই কথাটা আমি চ্যালেঞ্জ করে বলছি, তিনি তার অভিযোগ তুলে নিয়েছিলেন, পরবর্তীকালে বলেছিলেন ভুল হয়েছে। কোথায় বসে? বিধানসভায় বসে মাথা নিচু করে। আজও সেই সভায় সেই জায়গায় তার এই কথাটা বলার ক্ষমতা নেই। বললে 1 ঘন্টার মধ্যে কমিউনিটি থেকে বার করে দেওয়া হবে। আমি চ্যালেঞ্জ করে দেখিয়ে দিতে পারি এটা। আর উনি যেটা বলছেন বিরোধী দলনেতা, আমি সেটাকে 100% সমর্থন হয়তো করতে পারছি না, কিন্তু উনি হয়তো মিথ্যা কথা বলছেন না। কারণ সত্যিই তো বিভিন্ন জায়গায়, কালকেও আমরা হাইকোর্টে দেখলাম একটা মামলা হয়েছে যেখানে দেখা গেল যে হিন্দুদের কিছু কিছু জিনিস, দুর্গাপুজোর সময় কয়েকটা মূর্তি ভাঙা হয়েছে, কালী পুজোর সময় প্যান্ডেলে ঢুকে মূর্তি ভাঙার চেষ্টা করা হয়েছে, প্যান্ডেলে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে, এবং তীরটা হচ্ছে সেই সংখ্যালঘুদের দিকে। দেখুন একটা কথা বলি, আমার বাংলায় কোনো অশান্তি, কোনো গন্ডগোল হোক, এটা আমরা চাই না। এখানে হিন্দু মুসলিম ভাই ভাই সবাই একসাথে থাকি। কিন্তু যে বা যারা এই উস্কানিগুলো করার চেষ্টা করেন, আমি মনে করি রাজনৈতিকভাবে তারাও এই বাংলায় থাকার অযোগ্য। এবার বিরোধী দলনেতা বলেছেন, তিনি তার পার্টি স্ট্যান্ড পয়েন্ট থেকে বলেছেন, আমি তার সঙ্গে একমত নই। তার কারণ হচ্ছে যে এই রাজ্যর বহু হিন্দুদের হয়েও কাজ করেছে। বড় বড় উৎসবের সময় মুখ্যমন্ত্রী অনেক কিছু করেছেন, দুর্গাপুজো, কালী পুজো, মানুষকে তিনি অনেক হেল্পও করেছেন। এই সরকার বিভিন্ন ভাতাগুলো দিয়েছে, এবং যাতে সবার মুখে হাসি ফোটে বিভিন্ন কাজ করেছেন। সুতরাং কিছু করেনি এটা আমি বলতে পারবো না। ভোটের ব্যাপারটা আমি বলতে পারবো না, ভোটের বিষয়টা যারা রাজনীতি করেন তারা চিন্তা করবেন। কিন্তু কেন এই বিভাজন? যারা এই বিভাজন করানোর চেষ্টা করছে, তাহলে কি আমি ধরে নেব যে কলকাতার মেয়র তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজগুলো করছেন? কারণ একটা সংখ্যালঘু এলাকায় এই ধরনের কথা বললে রেখাপাত্রের মতো একজন ক্যান্ডিডেটকে হারানো সম্ভব, সেই জন্য তিনি এটা করছেন। এই ধরনের জিনিস যদি হয়, আর রাজ্য সরকারের মুখ দেখানোর কি বা আছে? সমস্ত জায়গায় তো হেরে গেছে, কোর্টে প্রতিদিন প্রমাণ হচ্ছে চিটিংবাজি করে চাকরি দিয়েছে, কয়লা পাচার, গরু পাচার, উট পাচার, কোনো কিছুই তো বাদ রাখেনি। পাচারের রাজনীতি থেকে আজকে হচ্ছে কুকথা বলার রাজনীতি, সবকিছুতেই এরা 1 নম্বরে। যে মিঠুন চক্রবর্তী যেটা বলেছেন আমি তাকে সমর্থন করি না। তিনি যত বড়ই অভিনেতা হন না কেন, যত বড় মাপেরই মানুষ হন না কেন, তার এই বাংলায় বসে এই ধরনের কথা, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বসে রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিবাদ করা উচিত ছিল। এটা আমি বলবো আ গ্রেট ফল্ট অন বিহাফ অফ দ্য বিজেপি পার্টি। কেন এই জিনিস হবে? তাহলে তো সরাসরি তারা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করছে। কিন্তু আপনাকে আরেকটা কথা মনে করিয়ে দিই, হুমায়ুন, 3.5 টাকার নেতা হুমায়ুন, যে ছিল অধীর চৌধুরীর ডান হাত, এখন তৃণমূলের ওখানে বাঁ হাত হয়েছে বহরমপুরে। সে যখন এরকম উস্কানিমূলক মন্তব্য করেছিল, ডাক্তারদের বিরুদ্ধে মন্তব্য করেছিল, এবং এর আগে ডাক্তারদের আন্দোলনে পুলিশ দিয়ে জোর করে ডাক্তারদের মারধর খাইয়েছিল, তার বিরুদ্ধেও তো এফআইআর নেওয়ার জন্য অনেক টালাবাহানা হয়েছিল, এবং আজকে তার নামে অনেকগুলো এফআইআর রয়েছে। পুলিশ সেখানে কি করছে আমি সেটাও জানতে চাই। মিঠুন চক্রবর্তীর নামে যদি এফআইআর হয়, তাহলে হুমায়ুনের নামে কেন হলো না? হুমায়ুনের নামেও হয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার এইখানে রাজ্যে ব্যাপারটা কি জানেন তো, পুলিশ হাই প্রোফাইল কারোর গায়ে হাত দেবে না, হাত দেয়ও না। মিঠুন চক্রবর্তীরও যেমন কিছুই হবে না, এফআইআর এ তাকে গ্রেপ্তার হবে না, হুমায়ুনও গ্রেপ্তার হবে না। 18 খানা এফআইআর হয়েছে, 18 খানা এফআইআর হয়েছে, গ্রেপ্তার হয়নি, মিঠুন চক্রবর্তীও হবে না। কিন্তু পার্থক্যটা এই যে ওদের নামে গেলেই এফআইআর হয়, কিন্তু যখন ফিরহাদ হাকিম বলেন তাদের নামে গেলেই এফআইআর হয় না, ইমেলের মাধ্যমে করতে হয়, তাও সেটা অ্যাকসেপ্ট হয় না, কোর্ট থেকে করতে হয়। এইটাই হলো রাজনীতিতে রাঙিয়ে দেওয়ার জায়গা। এই জায়গাগুলো বন্ধ না করতে পারলে, তৃণমূলের এই চিটিংবাজিটা বন্ধ না করতে পারলে, তৃণমূলেরও ভাগ্যে অনেক খারাপ দিন অপেক্ষা করে রয়েছে বলে মনে করি আমি।